ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাচার্য চলছেই। ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটিতে রাতভর হামলা চালিয়ে আরও ৮১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিল ইরান। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন হয়েছে ভারত। এবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের সবথেকে বড় $১৪২ বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিধ্বংসী ভূমিকম্পের পর দেশব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের শাসক জান্তা বিমান বাহিনীর হামলায় অন্তত ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাচার্য চলছেই। প্রতিদিনই তীব্র থেকে তীব্র হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। এদিকে আকাশ ও স্থূল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ। গাজা যেন সাতকার নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটিতে রাতভর হামলা চালিয়ে আরও ৮১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে করে গত প্রায় ১৮ মাসে গাজায় ইসরায়েলের বর্বরতার শিকার হয়ে ৫৩,০০০ নিরপরাধ ফিলিস্তিনি তাদের প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে জানা গেছে, গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় আরও ৩০ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরেই উত্তর গাজায় এই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের সামরিক অগ্রাসনে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ৫২,৯০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অত্যন্ত ১,১৯,৭২১ জন। তবে সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য মতে মৃতের সংখ্যা ৬১,৭০০ অতিক্রম করেছে। এছাড়া উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য কাজ করবে বলে জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার ১৩ মে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, শত্রুরা কি তা সহ্য করতে পারবে? সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, আমাদের শত্রুরা আমাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধ আর এখন শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়ের রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তি থেকে প্রতিরোধ করা যায়। ইয়েমেনের প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথে বেছে নিচ্ছে তারা। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হাঁটার ইঙ্গিত বলে মনে করেন তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ১৩ মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সাল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সর্বত্রই উদ্বিগ্ন প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে জয়সাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, বাংলাদেশের দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন জানাই। এর আগে গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই দিন রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবং সন্ত্রাস বিরোধী আইনের আওতায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর সোমবার 12 মে রাতে দলটির নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় 142 বিলিয়ন মার্কিন ডলার। হোয়াইট হাউস একে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। চুক্তির আওতায় 1 ডজনেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে। দুই দেশের মধ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় সামরিক চুক্তি। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবীতে আমরাই সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি। আমাদের ফাইটার জেট, মিসাইল সিস্টেম সবকিছুই সেরা। আমাদের কাছে থেকে সব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সৌদি যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সময়ের সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে সৌদি আরবের। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন বিচক্ষণ নেতা। আমি আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগের সম্পর্ক আরও কর্মস্থান সৃষ্টি করবে। এদিন রিয়াদে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেগুনি গালিচায় রাজকীয় সম্বর্ধনা জানানো হয়। এ সময় রাউতানের মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানায় এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জানা গেছে, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরও কয়েকটি রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির মোট মূল্য 600 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, শক্তি, খনি শক্তি খাতে বেশ কয়েকটি বড় ধরনের চুক্তি। এছাড়া যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সৌদি আরবের বাদশাহ সালমান বিমানবন্দর, বাদশাহ সালমান পার্ক, কিদিয়া সিটি সহ অন্য প্রজেক্টে কাজ করবে। সৌদি মার্কিন বিনিয়োগ ফার্মে এসব চুক্তি সাইয়ের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিধ্বংসী ভূমিকম্পের পর দেশব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের শাসক জান্তা বিমান বাহিনীর হামলায় অন্তত 22 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিরোধী বাহিনী নিয়ন্ত্রিত সাগাইং অঞ্চলের দেপাইং শহরে একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই ওই স্কুলের ছাত্র। বিমান হামলার কারণে ধ্বংসস্তূপে অনেকে নিখোঁজ থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ভূমিকম্পের পর জান্তা সরকার 31 মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল, যাতে ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়। বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই রকম ঘোষণা এসেছিল, তবে এরপরও বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এই হামলা, যুদ্ধবিরতি বাস্তবতা এবং জান্তা বাহিনীর প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা জানায়, সোমবার স্থানীয় সকাল 10টার দিকে সাগাই অঞ্চলে ওয়াইং থেকে কুইন গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটি 28 মার্চে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। স্কুলের 34 বছর বয়সী এক শিক্ষক বলেন, এখন পর্যন্ত 22 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 20 জন শিশু ও 2 জন শিক্ষক। তিনি আরও বলেন, আমরা শিশুদের দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যুদ্ধ বিমানটি অনেক দ্রুত গতিতে ছিল এবং দ্রুতই বোমা ফেলে দেয়। প্রসঙ্গত, মিয়ানমারের বিমান বাহিনী চলিত যে জুন মাসে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল, তার উদ্দেশ্য ছিল গত 28 মার্চের 7.7 মাত্রা ভয়াবহ ভূমিকম্পের পর দেশ পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়া। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।